বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, पुण्य हो के पुण्य हो गए भगवान। मैं अपने उच्चारण दोष के लिए आपसे क्षमा प्रार्थी रहूंगा। नमस्कार, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। মোদি এই যে দীর্ঘ 10 বছর প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম কলকাতার বুকে তিনি রোড শো করলেন এবং যে রোড শোটা করলেন সেটা একটা ঐতিহাসিক রোড শোতে রূপান্তরিত হলো। এর আগে বাংলার মানুষ নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গের বুকে কোনো রোড শো করতে দেখেননি। এই প্রথম তারা রোড শো করতে দেখলেন এবং পাশাপাশি স্বতঃস্ফূর্ত যে মানুষের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করলাম। এর থেকে কি এইটা বলা যেতে পারে বাঙালির যে ছুতমার্ক ছিল মোদি সম্পর্কে, সেখান থেকে বাঙালি কি কিছুটা সরে এসেছে? বাঙালি কি এখন মোদিতে কিছুটা মজেছে? এই রকম একটা প্রশ্ন কিন্তু সামনে এসেছে, যেখানে আমরা পাশাপাশি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনারা মনে করে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যে রোড শো করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2014 সালে যে রোড শো করেছিলেন, সেই রোড শোগুলোতে মানুষের যে স্বতঃস্ফূর্ত একটা চাহিদা এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষের যে উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম, সেইটা কি এই 2024 সালের মমতার যে রোড শোগুলোতে লক্ষ্য করতে পাচ্ছি? না, এক কথায় না। সেই মানুষের সেই ঢল নেই, পুরো ফাঁকা, দুপাশ ফাঁকা। মমতা রোড শো করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের রোড শো কিন্তু কোনো দিন দেখা যায়নি। কিন্তু ঠিক উল্টো চিত্র আমরা মোদির ক্ষেত্রে যেটা দেখলাম, যে আবেগে বাংলার মানুষ মমতাতে মজেছিলেন, সেই আবেগের ঠিক একই আবেগ আমরা কি মোদির ক্ষেত্রে লক্ষ্য করলাম? সেই আবেগটা কি মমতা থেকে মোদিতে ট্রান্সফার হয়ে গেল? প্রশ্নটা এখানে। এবারে যেটা আমরা আরও লক্ষ্য করছি যে এবারে লোকসভা কেন্দ্রে যেভাবে আমরা আগে যে সমস্ত লোকসভা কেন্দ্র বা বিধানসভা কেন্দ্র দেখেছিলাম যে হিন্দি বলয় থেকে একের পর এক প্রতিদিন প্রায় বিভিন্ন নেতা এসে এখানে প্রচারে এসেছিলেন, কিন্তু এবারে কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করা যায়নি। এসেছে কিন্তু সেই তুলনায় অনেক কম। পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করলাম, শুভেন্দু অধিকারী যে ভূমিকাটা নিয়েছে তাকে এক কথায় বলা যেতে পারে এটা একেবারে একজন রাজনৈতিক একটা জননেতার যে ভূমিকা নেওয়া উচিত, ঠিক সেই ধরনের ভূমিকা শুভেন্দু অধিকারী নিয়েছেন। এই শুভেন্দু অধিকারীর এই যে ভূমিকাটা, এটা বিজেপিকে যে কতটা অ্যাডভান্টেজের জায়গায় নিয়ে গেছে, যে পাশাপাশি যদি শুভেন্দুর সঙ্গে আরও কিছু যে বিজেপি নেতা তারা যদি সংযোগ স্থাপন করতে পারতেন বা সেইভাবে আন্দোলনটাকে সংগঠিত করতে পারতেন। রাজনৈতিক আন্দোলন কিন্তু একা একা অনেক সময় হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় একা মুখ্য নেতৃত্ব হিসাবে তিনি ছিলেন, বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন বাংলার মুখ হিসাবে যেমন কাজ করেছিল, এখন কিন্তু বাংলার মুখ হিসাবে কিন্তু শুভেন্দু অধিকারী যেন ক্রমশ উঠে আসছেন। মেদিনীপুরের ছেলের কিন্তু আলাদা রকম আছে। অজয় মুখার্জির কথা মনে করে দেখুন, আরও অনেক মেদিনীপুরের অবদান বাংলার ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে কম নয়, এটা বলার অপেক্ষা রাখে না। অতএব এই জায়গা থেকে শুভেন্দু অধিকারী যে লড়াইটা দিলেন এবারে নির্বাচনে, সেটা সত্যি স্যালুট, দারুণ লড়াই। একটা সময় আপনারা লক্ষ্য করে দেখতেন যে কলকাতায় যখন রাজনীতিটা হতো তখন সোমেন, প্রিয়, সুব্রত এই তিনটে নাম বিশালভাবে দেখা দিয়েছিল এবং এই কংগ্রেস রাজনীতিতে এই তিনটে নামকে বাদ দিয়ে তখন কোনো রাজনীতিই হতো না। এবং সেই সোমেন, প্রিয়, সুব্রত এই তিনটে নাম যেভাবে রাজনীতি সেই সময় সংগঠিত করত এবং মানুষকে যে জননেতা হিসাবে তারা যেভাবে মানুষের কাছে অ্যাকসেপ্ট হয়েছিল, ঠিক একইভাবে শুভেন্দু অধিকারীকে কিন্তু সেই জায়গাটা দেখা যাচ্ছে। এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্যারিশমা,
সেই ক্যারিশমার কোথায় যেন একটা ধাক্কা লেগেছে, এবং যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনসভাগুলোতে যাচ্ছে, একই জনসভা যখন শুভেন্দু অধিকারী যাচ্ছে, জনসংখ্যার দিক থেকে বা সেখানে উপস্থিতির দিক থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে শুভেন্দু অধিকারীর সভাকে হার মানিয়ে দিয়েছে। এবারে আমরা যেটা লক্ষ্য করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সভাগুলো করছেন, রাজনৈতিক সভা যেগুলো করছেন, ভোট প্রচারের জন্য যে সভাগুলো করছেন, পাশাপাশি শুভেন্দু অধিকারীও যে সভাগুলো করছেন, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে শুভেন্দু অধিকারীর সভাগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কি পরিমাণে রয়েছে, আর উল্টো দিকে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলোতে দেখবেন কোনো জায়গায় একটা যেন অমিল লক্ষ্য করা যাচ্ছে। অমিলটা আপনারা খোঁজার চেষ্টা করবেন, পাবেন কোনো একটা জায়গা অমিল আছে। অতএব এই জায়গাটা আমরা যেটা মূল জায়গায় আসতে চাইছি যে বাংলার মানুষ যে মোদিকে পছন্দ করতেন না বলে একটা প্রচলিত কথা ছিল, সেই বাংলার মানুষ এবার কি মোদিতে মজেছেন? এবার কি মোদিতে তারা আস্থা রাখছেন? এবার কি মোদির ওপরে তারা ভরসা রেখে 2024-এর লোকসভা নির্বাচন যেটা হচ্ছে তারপরে 4 তারিখে মোদিকে কি ফের তারা আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন? এটা বাংলার মানুষের একটা বিষয়। এবং পাশাপাশি যদি বাংলায় যদি মোদি, অনেকে বলেন বাংলা মোদি বিরোধী, অর্থাৎ আবার উল্টো দিকতে বলে মোদি নাকি বাংলা বিরোধী। এই যে দুটো কথা শোনা যায়, বাংলা মোদি বিরোধী, আর একটা কথা শোনা যায় মোদি নাকি বাংলা বিরোধী। কিন্তু মোদি বাংলা বিরোধী যদি হয় তাহলে আমরা ত্রিপুরার ক্ষেত্রে কি দেখলাম? ত্রিপুরার ক্ষেত্রে তো বাঙালি, সেখানে তো মোদি উজাড় করে দিয়েছে। আমরা আসামের ক্ষেত্রে, আসামে তো প্রচুর বাঙালি আছে, সেখানে তো উজাড় করে দিয়েছে। এবং সেই ডবল ইঞ্জিন সরকারের যে পরিমাণ যেভাবে তারা কাজ করেছে সেটা তো সত্যি অসাধারণ কিছু কাজ করে ফেলেছেন। অতএব সেখান থেকে দাঁড়িয়ে শুধু সমালোচনা করলে কি হবে না, পাশাপাশি উন্নয়নটা সামনে রাখতে হবে। একদিক থেকে দেখুন যে পরিমাণ আমাদের এই পশ্চিমবঙ্গে এই যে 2024 লোকসভা নির্বাচনে যে ইস্যুগুলো সামনে এসেছে তার মধ্যে দেখুন বিশেষ করে নিয়োগ দুর্নীতি এসেছে, রেশন বন্টন দুর্নীতি এসেছে, গরু পাচার, কয়লা পাচার শুরু করে যে বিভিন্ন টাইপের 100 দিনের কাজের দুর্নীতি, বাড়ি নির্মাণের ক্ষেত্রে দুর্নীতি, এই সমস্ত বিষয়গুলো যেভাবে মানুষের সামনে এসেছে, সেইভাবে মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সেই দুর্নীতির কি কথা বলতে পারছে বিরোধীরা? মোদি যখন রোড শো করছিলেন এবং রোড শোর পরে মোদি যে কথাটা বলেছেন একটু লক্ষ্য করে দেখবেন, যদি এই বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে গুজরাটকে যেভাবে তিনি ভাইব্রেট গুজরাট করেছিল, সত্যি গুজরাটের আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল, বাংলার ক্ষেত্রে নাকি তিনি সেটাই করবেন, এমন একটা আশ্বাস, একটা বাণী তার মুখ থেকে কিন্তু বেরিয়েছে। স্বাভাবিকভাবে এখানে মোদির ওপরে একটা আস্থা রাখার বিষয়টা কি বাঙালি ভাবছে? আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে দুর্নীতি নিয়ে শোরগোল বাংলা, যে বিহারে যে টেট পরীক্ষা হলো, সেই বিহারের টেট পরীক্ষা এই বাংলা ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা সেখানে চলে গেছে পরীক্ষা দিতে। লক্ষ্য করুন যে কিছুদিন আগে পর্যন্ত এই বিহারিরা এই বাংলায় আসতো চাকরির জন্য, এখন বাংলার ছেলেমেয়েরা যাচ্ছে বিহারে। আরও লক্ষ্য করার বিষয় যে পরিযায়ী শ্রমিকরা এই বাংলা থেকে বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে যায়, মোদি সেখানে কিন্তু একটা গ্যারান্টি, নাকি মোদির গ্যারান্টি তিনি দিয়েছেন যে বাংলা ছেলেমেয়েদের আর যদি এখানে বিজেপি সরকার আসে, বাংলা ছেলেমেয়েদের আর অন্য রাজ্যে যেতে হবে না। কিভাবে না, এইখানে যে সমস্ত বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সেখান থেকে বাংলার ছেলে মেয়েদের আর বাইরে গিয়ে কাজ করতে হবে না, এখানেই তারা কাজ পাবে। একটা বড় অংশে সন্দেশখালি সেই জায়গা থেকেই ইস্যু করেছিল, রেখাপাত্র তো সেটাই একটা মুখ। ফলে বাঙালিকে এবারে কি মোদি একটু অন্য আদলে দেখছেন? বাঙালিকে এবারে নরেন্দ্র মোদিকে একটু ভালোবাসা, একটু অন্য ধরনের শুভেচ্ছা বা অভিনন্দন ইত্যাদি এই যে ভাষাগুলো আছে, শব্দচয়নগুলো আছে, তার মধ্যেই কি তিনি রাখতে চাইছেন? বাঙালিকে কি একটু কাছে টানতে চাইছেন? এবং তিনি আর একটা কথা বলেছে যে সারা ভারতবর্ষের যা রেজাল্ট হবে এই বাংলা থেকেই কিন্তু বেস্ট রেজাল্ট বিজেপিকে দেবে এই বাংলার মানুষ। তিনি এই ভরসাটা বাঙালির উপর রেখেছে। অর্থাৎ এবারে নরেন্দ্র মোদী মানে 360 ডিগ্রি ঘুরে বাঙালির দিকে তিনি
খুব তীক্ষ্ণভাবে নজর রেখেছেন এবং বাঙালিকে অনেক কাছে টানার চেষ্টা করছেন। এর কারণ কি বুঝতে পারছি না, তবে তিনি বিশ্বাস করেন যে বাঙালি এবার তাকে কিন্তু অনেকটাই এগিয়ে দেবে তার প্রধানমন্ত্রিত্ব হওয়ার ক্ষেত্রে। দেখা যাক, 4 তারিখেই আপনারা বুঝতে পারবেন, আমরাও বুঝতে পারবো। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।